হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এরই মধ্যে ঢাকায় ৪, সিলেটে ২, ময়মনসিংহে ১, খুলনায় ১ ও চট্টগ্রামে প্রাণ গেছে আরও ১ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি ১,১৯২ জন। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া ৪ ভাগের ৩ জন রোগী ঢাকার বাইরের। এদিকে প্রাদুর্ভাব শুরুর পর এই পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। মোট চিকিৎসাধীন ২৮৯ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সিলেটে হামের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। তার সাথে আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMA ডাক্তার মিজানুর রহমান। আমরা যাচ্ছি নাবিলের কাছে। নাবিল, আমাদের জানাবেন সিলেটের পরিস্থিতি সম্পর্কে। মারফি, দেখুন, সিলেটে প্রতিনিয়ত আসলে মৃত্যুর যে মিছিল, বিশেষ করে শিশুদের, সেই মৃত্যুর মিছিল কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিদিনই আমরা শিশু মৃত্যুর খবর পাচ্ছি হামের উপসর্গ নিয়ে। এবং এই বিষয়ে আসলে কথা বলতে আমরা এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আমাদের সাথে আছেন হাসপাতালের RMO ডক্টর মিজানুর রহমান। এই হাসপাতালেই মূলত হামের উপসর্গ বা হামের মূল চিকিৎসাটা সিলেটে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়ত রুগী দেখছেন, এই যে শিশু মৃত্যুর বিষয়টি হামের উপসর্গ নিয়ে, মূল কারণটা আপনাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যেসব বাচ্চারা মারা যাচ্ছে, আসলে সেসব বাচ্চাদের ভিতরে কয়েকটি কারণ একটু প্রণিধানযোগ্য। ১ নম্বর কারণ হলো তীব্র অপুষ্টি বা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে যেসব বাচ্চারা ভুগতেছেন তাদের আসলে প্রগনোসিস খুব একটা ভালো নয়। সেই সাথে যেসব বাচ্চার তীব্র শ্বাসকষ্ট বা ব্রঙ্কোনিউমোনিয়াটা যখন সিভিয়ার হয়ে যায় তখন আসলে হার্ট ফেলিওর ডেভেলপ করেও বাচ্চারা মারা যাচ্ছে। আরেকটি কারণ খুবই উল্লেখযোগ্য, সেটি হলো মিজিলস যখন ব্রেইনে অ্যাটাক করে বা এনকেফালাইটিস ডেভেলপ করে তখনও আসলে সেসব বাচ্চাদেরকে আমরা PICUতে নিয়েও আসলে আমরা খুব একটা সুবিধা করতে পারছি না। এর আগে তো হাম ছিল, এইবার হামের প্রাদুর্ভাবটা কেন? নতুন কোনো ভেরিয়েন্ট বা টিকার কোনো বিষয় ছিল কিনা? আসলে আপনি ঠিকই বলেছেন। আসলে গত ২ বছর যাবৎ আমরা শুনতে পাচ্ছি PPI যে রুটিন টিকাদান কর্মসূচি সেটি আসলে একটু হ্যাম্পার্ড হয়েছিল হয়তো বা নানান কারণে। সেজন্য কমিউনিটি লেভেলে যে হার্ড ইমিউনিটিটা ছিল সেটি আসলে আমার মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছে। এবং তাছাড়া আরও কিছু কারণ আছে। এবার বয়সটাও একটু উল্লেখযোগ্য। এখন কিন্তু আমরা সাধারণত হামের টিকা দিয়ে থাকি ৯ মাস এবং ১৫ মাস বয়সে। এখন কিন্তু আমরা ৬ মাসের নিচের বাচ্চাও পাচ্ছি, ৩ মাস, 2 মাস, এবং তাদের ল্যাব টেস্টের পজিটিভও আসছে। এটি আসলে একটু আমার মনে হয় হার্ড ইমিউনিটি নষ্ট হয়ে গেছে। আর আপনি যেটা বলেছেন জিনোম সিকোয়েন্সিং, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি জিনোম সিকোয়েন্সিংয়ে আসলে B3 জেনোটাইপ যেটা, সেটির আসলে মৃত্যুর কারণ একটি প্রধান কারণ হতে পারে। এটি নিয়ে আসলে আরও একটু গবেষণা বা স্টাডি হওয়া দরকার। সেক্ষেত্রে এখন এটি যেহেতু সংক্রমণ ব্যাধি রোগ, সেক্ষেত্রে আসলে অভিভাবকদের জন্য আপনাদের কি পরামর্শ? আসলে আমরা অভিভাবকদেরকে বলবো, আপনারা জানেন গত মাসের ২০ তারিখ থেকে সারা দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলতেছে। বাচ্চার বয়স যদি ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ৫৯ দিন হয়ে থাকে, ২৯ দিন হয়ে থাকে, তাহলে অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে বাচ্চাদেরকে টিকা দিবেন। এবং কোনো বাচ্চার যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দেয়, বাচ্চাদেরকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, নিয়মিত মাস্ক পরিধান করবেন এবং সাথে সাথে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার হাসপাতালে তো ইতিমধ্যে রুগীর শয্যা সংখ্যাতে রুগীর সংখ্যা বেশি, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজমেন্টটা কিভাবে করছেন? আসলে মাঝে মাঝে শয্যা সংখ্যার চেয়ে অতিরিক্ত রুগী হয়ে যায়, তারপরে রুগীর যেহেতু একটা টার্নওভার আছে, ছুটি বা ডিসচার্জ হয়, আসা যাওয়ার ভিতরে থাকে, খুব একটা যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি বা সংকট সেটি আমরা এখনো বলবো না। আমরা সেটি এখনো আমাদের ম্যানেজমেন্টের আওতার ভিতরেই রয়েছে। সেক্ষেত্রে একটি শয্যায় একাধিক রুগী? খুব বেশি সময়ের জন্য না, ৬ ঘন্টা বা ৭ ঘন্টা এরকম সময়ের জন্য, যেহেতু রুগীর একটা টার্নওভার হয়, সেটি আসলে এখনো ওইরকম মারাত্মক আকার ধারণ করেনি। এই যে বাচ্চাদের ICU লাগছে, সেই PICUর আসলে সারা দেশে তো আরেক ধরনের একটা সংকট আছে, সেটিকে কিভাবে ম্যানেজ করেন? এটার পরিপ্রেক্ষিতে আমরা আসলে উসমানীতে ১০ শয্যার PICU আছে, আমাদের হাসপাতালে আছে ৭ শয্যার। আপনারা জানেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিজিলস আইসোলেশন ওয়ার্ডও চালু হয়েছে, সেখানে ৫ শয্যার একটি PICU চালু আছে। সর্বমোট আমাদের সিলেটে ২২ শয্যার PICU আমরা চালু আছে। সেটি আমার মনে হয় সংকট নিরসনে ভূমিকা পালন করবে।
নিশ্চয়ই ডক্টর মিজানুর রহমান তিনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই শুনেছেন। অভিভাবকদের কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যদি বাচ্চার আসলে জ্বর বা র্যাশের মতো লক্ষণ দেখা দেয় সাথে সাথে যাতে দ্রুত তাকে চিকিৎসকের শরণাপন্ন হয় সেই পরামর্শ তিনি দিয়েছেন। এবং পাশাপাশি যে বাচ্চারা এখনও টিকার আওতায় আনেনি তাদের অভিভাবকরা যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের টিকার আওতায় নিয়ে আসেন সেই পরামর্শগুলোই তার ছিল। নাবিল, আপনাকে এবং ডাক্তার মিজানুর রহমানকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।